নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জানো তো, সকালবেলা না খুব তাড়াহুড়ো করে ডিউটি বেরিয়ে গেছিলাম, যার জন্য আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। তো এখন আমি জাস্ট ফিরেছি, এখন মোটামুটি 4:30 মতো বাজে। এসে দেখি বাড়িতে উঠোনটা লেপেছে গোবর দিয়ে। তাই আমি আর গাড়িটা ঢোকালাম না, কারণ উঠোনটা তো এখন ভেজা ভেজা আছে, আর গাড়িটা নিয়ে গেলে উঠোনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি গাড়িটা রেখে যাচ্ছি, একটু শুকিয়ে গেলে সন্ধ্যের দিকে তুলে দেবো গাড়ি। আর এসেই প্রথমে বাবু দৌড়ে এলো, তো ওর কাছে আমি খাতাটা দিয়েছি যে তুমি কি নিতে পারবে। আর দেখুন আমাদের বাড়ির উঠোনটা লেপার পরে কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বাড়িটা এখন মনে হচ্ছে দুর্গাপুজোর টাইমে তো কিছুই সেভাবে ক্লিন করা হয়নি, তাই একদমই মনে হচ্ছিল না। তার মধ্যে আবার বাড়িতে কেউ আসেনি। ডিউটি থেকে ফেরার সময় আমি আমার এনসিডি রেজিস্টারটা নিয়ে এসেছি, ভেবেছি বাড়িতে একটু সময় পেলে লিখবো, কারণ ওখানে গিয়ে না টেলিমেডিসিন করতে প্লাস অন্য কাজ করতে একদমই লেখার টাইম পাই না, যার জন্য আমি পাবলিক হেলথে লিখে রেখে দিই, তারপরে আমি পরে আবার এনসিডিতে তুলি। তো এখন চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে বাবু আমার ব্যাগটা নিয়ে গেল। জানো তো, ব্যাগটা নাই করেও কিন্তু 4 থেকে 5 কেজি ওয়েট হবে, কারণ জলের বোতল আছে, দুটো রেজিস্টার আছে, তাছাড়া দুটো ফাইল আছে। কিন্তু বাবুর একটুও কষ্ট হয়নি, কি সুন্দরভাবে নিয়ে গেল। এখন আবার এনসিডি রেজিস্টারটাও নিয়ে চলে গেছে। তো এসে দেখি আমার ভাগ্নি রেডি হয়ে রিলস বানিয়েছে, আর এখানে রেডি হয়ে বসে আছে। আর বলতে বলতে বলছে, জানো তো মামন, আজকে না একজন মারা গেছে। আমি বললাম কে মারা গেছে বাবা? তো বললো যে জ্যোতি আছে না, জ্যোতির ভাই, মানে দাদা, সরি, ওর থেকে বড়। তো আমি বললাম কিভাবে মারা গেল? বলে অ্যাক্সিডেন্ট। আমি বললাম যাই হোক, শুনে তো আমারও মনটা খারাপই হয়ে গেল, কারণ জ্যোতির কষ্টটা আমি বুঝতে পারছি, ওর ফ্যামিলি এখন মানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ একটা সময় আমরাও এই ধরনের প্রবলেম ফেস করেছি, এই ধরনের ঘটনা ফেস করেছি, তাই কতটা যে কষ্ট হয় সেটা বলার বাইরে। একমাত্র যাদের সাথে হয়েছে তারাই সেটা ফিল করতে পারবে, তার বাইরে কিন্তু কেউ ফিল করতে পারবে না, যে যতই বলুক না কেন। যার সাথে ঘটনা না ঘটে সে কিন্তু বোঝে না। তো যাই হোক, আমার ভাগ্নি একদম ইমোশনাল হয়ে গেছিলো, তো ওকে আমি বোঝাতে বসেছিলাম। আর আমি তো ডিউটি থেকে জাস্ট ফিরেছি, ড্রেসটাও এখনও চেঞ্জ করিনি। বলছিল, জানো মামুন, কাল রাতে আমি আমার রিলস পোস্ট করেছিলাম, সেখানে লাইক করেছে, কমেন্ট করেছে, প্লাস আমার সাথে মেসেঞ্জারে কথাও বলেছে, আর আজকে সে নেই। অ্যাকচুয়ালি আমার ভাগ্নি সেটা মেনেই নিতে পারছে না। বলে না সাডেন শকের জন্য মানুষ অনেক সময় দেখবেন না নিতে পেরে অনেক সময় অনেক মেন্টাল প্রবলেমও হয়। তো আমি আমার ভাগ্নিকে বোঝাচ্ছিলাম, দেখো বাবা, আমরাও তো এই ধরনের মানে কি বলবো প্রবলেম বলো, সিচুয়েশন বলো হ্যান্ডেল করেছি, আমরাও তো এর মধ্যে দিয়ে গেছি, এই টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে। তো সহজে ভেঙে পড়লে হবে না, কারণ নিয়তির ধারে আমরা কেউ নেই। আমরা যত যাই করি না কেন, নিয়তি তো অবশ্যই আছে, তাছাড়াও কিন্তু আমাদের অনেক নেগলিজেন্সি আছে। এবার নেগলিজেন্সি আছে কিসের জন্য বলছি, আপনারা হয়তো ভাবছেন যে মারা গেছে এরকম কেন কথা বলছে, অ্যাকচুয়ালি সেটা না। আজকালকার জেনারেশনের বাচ্চারা এমনভাবে ড্রাইভ করে, জানেন তো, আমাদের দেশে মানে যে সমস্ত রোগ আছে, রোগে কিন্তু সেরকম মানুষ মারা না গেলেও অ্যাক্সিডেন্টে কিন্তু তার থেকে 4 ডবল লোক মারা যায়। আমরা কোভিডের টাইমে কত ভয় পেয়েছিলাম, আর বোধহয় বাঁচবো না। কিন্তু আপনারা কি জানেন যে অ্যাক্সিডেন্টাল ডেথ আমাদের দেশে কত হয়, যেটা কোভিডের মৃত্যু অনেক অনেক কম। তো যাই হোক, আর কিছু বলছি না, শুধু বলবো এইটুকু, যারা ড্রাইভ করছো খুব সাবধানে করো লাইফটা। দেখো, তুমি তো নিজে মরছো, ঠিক আছে, মরে যাচ্ছ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা লোককে মেরে দিয়ে মরছো। কারণ কি, তারা তো আর বাঁচতেই পারবে না ভালোভাবে কোনোদিনও। তারা হাসি কী জিনিস, আনন্দ কী জিনিস, খুশি কী জিনিস, সেগুলো বুঝতেই পারবে না। আর এইভাবে বেঁচে থাকার থেকে না থাকা মানে অনেক ভালো, কিন্তু তারা তো মরতেও পারবে না, মানে আত্মহত্যা যে মহাপাপ। তাহলে ভাবুন যে আপনার ফ্যামিলিটাকে আপনার জন্য কত কিছু সাফার করতে হচ্ছে। তাছাড়া আপনি যদি একটু নির্দিষ্ট মানে ভালোভাবে ড্রাইভ করে সুস্থভাবে বাঁচেন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলিটাও কত ভালোভাবে বাঁচতে পারে, আনন্দ করতে পারেন, হ্যাপিলি লাইফ লিড করতে পারেন। কত স্বপ্ন হয়তো দেখেছিল, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হতো। আমি বলছি না ওর সম্পূর্ণ দোষ, কিন্তু কিছু কিছু দোষ আমাদেরও আছে, যেগুলো আমাদেরকে মানে কি বলবো ঠিক করে নেওয়া উচিত। বলে না যে একটা এক্সাম্পল দেখে আরেকজন মানে কি সতর্ক হয়। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা একটু সতর্ক হয়ে যেও ভাই। তোমরা একটু ভালোভাবে গাড়িটা চালিও, কারণ নিজের কথা না ভাবলেও পরিবারের কথা কিন্তু ভেবো, কারণ পরিবার কিন্তু একদম শেষ হয়ে যায়, জানো তো। সে তো চলে গেছে, দেখো আজকে জ্যোতির ফ্যামিলির কি পরিস্থিতি সেটা একমাত্র ওরাই জানে। কোনোদিন হয়তো ভালোভাবে বাঁচতেও পারবে না, খেতেও পারবে না, আনন্দও করতে পারবে না।
তো আর বেশি কিছু বলছি না, খুব খারাপ লাগলো খবরটা শুনে, তার প্রতি সহমর্মিতা তো অবশ্যই আছে। ছেলেটাকে যদিও আমি ভালো করে চিনি না, কিন্তু ওর দাদা, ওর মিলন, ও তো আমাদের বাড়িতে প্রচুর আসতো, ওর দাদার সঙ্গে ভালো বন্ডিং আমার, ও আসতো, এখনও দেখা হলে কথা হয়। কিন্তু দীপকে আমি অত ভালো করে চিনি না, যদিও না চিনলেও কিন্তু আমার তো কি বলবো, মানে আমাদের ভাগনা সমতুল্যই হয়, কারণ বয়সটা একদমই কম। শুনে তো ভীষণ খারাপ লেগেছে। তো ভাগ্নিকে বোঝাচ্ছিলাম, এবার আমি ভাবলাম একটু ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। ও ভীষণ আপসেট হয়ে আছে। তো আপসেট হলে তো চলবে না, সব কিছুই মেনে নিয়ে চলতে হবে, কারণ জীবনে তো খালি সুখ আসে না, দুঃখও আসে। তো ভাগ্নি আমাকে বের করে দিয়েছে, বললো মামুনি তুমি একটু বাইরে যাও, আমি ড্রেসটা চেঞ্জ করব। তো ড্রেসটা চেঞ্জ করার পরে আমি না নক করলাম যে দরজাটা খোল, দরজাটা লক করে দিয়েছিল। তারপর যখন দরজা খুলে আমি দেখলাম অলরেডি আমার ভাগ্নি ঘরে দরজা দিয়ে কাঁদছিল। অ্যাকচুয়ালি ও তো কাল রাতেই কথা বলেছিল, আর আজকেই এই ঘটনা। ও কোনো মতেই মেনে নিতে পারছে না, অ্যাকচুয়ালি মেনে নেওয়া যায়ও না, খুব কঠিন একটা পরিস্থিতি। কিন্তু অবশেষে যেটা ঘটে গেছে সেটা তো আর আমরা ঠিক করতে পারবো না। ওকে বুঝিয়ে টুঝিয়ে রেখে আসলাম, আর আমাদের বাবু আজকে একটু ডিম টোস্ট খাওয়ার বায়না ধরেছিল, তো সেটাই রেডি করতে চলে এসেছি, তাড়াতাড়ি ওকে বানিয়ে দেব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।